নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজ পড়া শুরু করছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা শিখণ্ডী। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দক্ষিণ কলকাতার এক ব্যস্ত উড়ালপুল, দুপাশে রাস্তার আলো ঝলমল করছে, নীল সাদা হলুদ। আকাশে মেঘ জমাট বেঁধে রয়েছে, তারা দেখা যাচ্ছে না একটাও। ফ্লাইওভারের দুপাশের দৈত্যাকৃতি বিজ্ঞাপনের হোর্ডিং ঢেকে দিয়েছে সেই গম্ভীর আকাশের অনেকখানি। কোনো কোনো বিজ্ঞাপন আবার চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় কিছুক্ষণ অন্তর পাল্টে যাচ্ছে তার ক্যাপশন, মডেলের হাসি মুখ, ঝলমলে রং। উল্কার গতিতে গাড়ি ছুটে চলেছে, পাবলিক বাস, প্রাইভেট গাড়ি, বাইক, কেউ গতি কমাচ্ছে না। বাতাস কেটে এগিয়ে চলেছে সামনের দিকে। সবার বড় তাড়া। কয়েক কিলোমিটার দূরে উড়ালপুলটা যেখানে নামতে নামতে মিশে যাচ্ছে চওড়া রাজপথের সঙ্গে, সেখানে কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ, পরনে উর্দি, মাথায় হেলমেট। কখনো বাঁ হাত কখনো ডাঁ হাত নেড়ে তিনি সিগন্যাল দেখাচ্ছেন, কখনো আবার এক হাত একদিকে থামার জন্য ইশারা করে অন্য হাত বিপরীত দিকে ক্রমাগত নাড়িয়ে আসতে বলছেন যাত্রীদের। গত কয়েক ঘন্টা ধরে তার কানে প্রবেশ করে চলেছে নানা ধরনের গাড়ির হর্ন, তবে তাতে ওই সার্জেন্ট বিচলিত হচ্ছেন না, কারণ এই শব্দ শুনতে তিনি গত 20 বছর ধরে অভ্যস্ত। কিন্তু তিনি কৌতূহলী হলেন যখন সেগুলো ছাড়া কিছু অন্যরকম শব্দ তরঙ্গ বেশ কয়েক মুহূর্ত ধরে তার কর্ণকুহরে প্রবেশ করে চলল। একটা কাঠের দরজায় উপর্যুপরি ধাক্কার শব্দ এবং সঙ্গে কয়েকটি মেয়েলি গলার চিৎকার। তিনি বাঁ হাত নেড়ে গাড়িগুলোকে আসতে দিয়ে শব্দের উৎসের সন্ধানে এদিক ওদিক তাকালেন। ফ্লাইওভারে যেখানে একেবারে ঢালু হয়ে এদিকে নেমে এসেছে, তার উপরে একটা হাড়গোড় বের করা বাড়ি, 3 তলা, আগেকার দিনের সরকারি কোয়ার্টারের ধাঁচের। প্রতিটা তলায় সামনের দিকটা খোলা লম্বা করিডোর, সেই করিডোরে পরপর ঘর, বারান্দায় অল্প পাওয়ারের আলো জ্বলছে। শব্দটা আসছে ওই বাড়ির 3 তলার করিডোর থেকে। টিমটিমে হলদে আলো। এতক্ষণে চড়া আলো আর গাড়ির স্পটলাইটে অভ্যস্ত সার্জেন্ট বাবুর চোখ প্রথমে ভালো দেখতে পাচ্ছিল না সেখানে কি হচ্ছে। কয়েক সেকেন্ড পর ধাতস্থ হতেই দেখতে পেলেন কয়েকজন মেয়ে একটা বন্ধ দরজায় ধাক্কা দিচ্ছে। মেয়ে না বলে যুবতী বলাই ভালো। প্রত্যেকেরই পরনে ঘরে পরার ম্যাক্সি, চুল যেমন তেমন চূড়ো করে মাথার উপর বাঁধা। উত্তেজিত কণ্ঠে কী যেন বলা বলি করছে সবাই, সঙ্গে দরজায় আঘাত করছে ক্রমাগত। তারা কি বলছে তা এতদূর থেকে বোঝা সম্ভব নয়। সার্জেন্টের তীব্র কৌতূহল হলেও ডিউটি ছেড়ে ওদিকে যেতে পারবেন না। কিছুক্ষণ ব্যাপারটা পর্যবেক্ষণ করে তিনি নিজের ওয়াকি টকিতে হাত দিলেন। এই মিতু, মিতু, খোল শিগগিরি, কি পাগলামো করছিস? কি হয়েছে তোর? চায়ের দোকান থেকে কি আবার কিছু বলেছে, নাকি ফেরার সময় ট্রেনে? মিতু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। গণপতি কাকার কাছে খবর চলে গেলে একটা বিশ্রী ব্যাপার হবে। দরজাটা খোল। 4টে মেয়ে সমানে কথাগুলো বলে যাচ্ছিল বন্ধ দরজার এপার থেকে। তাদের কথা কখনো নরম, কখনো গরম, কখনো তারা মিতু নামক বন্ধুটিকে বকাবকি করছে। পরক্ষণে গলার স্কেল নামিয়ে আনছে অনুনয়ে। একটা মেয়ে ভয়ার্ত গলায় বলল, আমি এখানে এসেছি 15 মিনিট হয়ে গেল, তারও প্রায় আধ ঘন্টা আগে একটা লোককে মিতুর ঘরে ঢুকতে দেখেছিলাম। তোরা কেউ লোকটাকে বেরোতে দেখেছিলি? না, আমি তো একটু আগে ফিরলাম, একটা মেয়ে বলে উঠল। আর একটা মেয়ে বলল, আমিও খেয়াল করিনি যে কেউ মিতুর ঘরে এসেছে। প্রথম মেয়েটা বিড়বিড় করলো, লোকটা গেল কখন? আর মিতুই বা কখন দরজা বন্ধ করলো? আমার মনে হয় আর দেরি না করে গণপতি কাকাকে ফোন করাই ভালো। কি বলিস উন্না? উন্না তার ম্যাক্সির উপর একটা ফিনফিনে ওড়না জড়িয়ে রেখেছিল। এতক্ষণের উত্তেজনা আর দরজা ধাক্কানোর পরিশ্রমে তার কপালে এখন বিন্দু বিন্দু ঘাম। সিনথেটিক ওড়না দিয়ে সে ঘাম মুছতে চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। শ্বেত বিন্দুগুলো কপাল থেকে উঠে গিয়ে সিনথেটিক ওড়নার গায়ে জমিয়ে বসলো। সুতি হলে শুষে নিত, সিনথেটিকের সেই ক্ষমতা নেই। উন্না বলল, দুমদাম কাজ করিস না সাহানা। গণপতি কাকাকে ফোন করা মানে দলবল নিয়ে এখানেই চলে আসবে, তারপর হাজার জেরায় জেরবার করে দেবে। সন্ধেবেলা হোস্টেলে ব্যাটা ছেলে এসেছিল কেন, আগে খবর দিইনি কেন, আরও কত কি। এমনিতেই তো আমাদের তাড়ানোর জন্য পা তুলে রয়েছে, এই অজুহাতে একেবারে লাথি মেরে বের করবে। তখন কোথায় যাব? কলকাতা শহরে কোথায় মিলবে এই 525 টাকায় ঘর ভাড়া? পলি, তুই এক কাজ কর, রান্নাঘর থেকে নোড়াটা নিয়ে আয়। পলি বলে মেয়েটার ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। তারই মধ্যে সে দ্রুত পায়ে লম্বা বারান্দা পেরিয়ে চলে গেল। সিঁড়ি দিয়ে নেমে একতলায় রান্নাঘর। চতুর্থ মেয়েটি বিস্ফোরিত চোখে বলল, উন্নাদি, তুমি দরজা ভাঙবে?
তাছাড়া আর কোনো উপায় নেই সিমি। ওনার ঠোঁট কামড়ালো। পুরনো দরজা ভাঙতে বেশি সময় লাগবে না, দেরি করাও ঠিক নয়। মিতু যে এইরকম কাণ্ড করে বসবে ভাবতেও পারিনি। কয়েকদিন ওর সঙ্গে সেভাবে কথাও হয়নি। সাহানা ফিসফিস করলো, কিন্তু উড়না দরজা ভাঙলে তো গণপতি কাকা জানতে পারবেই। সে দেখা যাবে। তেমন হলে সবাই মিলে চাঁদা তুলে কোনো ছুতোর মিস্ত্রিকে নিয়ে এসে। উড়না বাক্যটা শেষ করলো না। সাহানা আর কিছু না বলে দরজায় আবার ঠকঠক করতে লাগলো। পাশেই বড় রাস্তা, ফ্লাইওভার। সেখান থেকে হুঁশহাস চলে যাওয়া গাড়িগুলোর আলো ঝলক ফেলছে জীর্ণ পলেস্তারা খসে পড়া এই লেডিজ হোস্টেলের বারান্দায়। পলি মেয়েটা বোকা নয়। রান্নাঘরে এখন অনেকে থাকতে পারে, ও সেই ঝুঁকি নেয়নি। বদলে নিজেদের দুটো ঘরের দরজার খিল খুলে নিয়ে এসেছে। পুরনো দিনের দরজা, এমনিতেই ঘুণ ধরে নিচের দিকটা ক্ষয়ে গিয়েছে। খিল দুটো দিয়ে বার দশেক সবাই মিলে ধাক্কা দেওয়ার পরেই হুড়কোটা আর্তস্বরে কোকিয়ে উঠে ভেঙে গেল। ওরা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দেখলো মিতু শুয়ে আছে, বিছানায় নয়, লাল মেঝেতে। একটা হাত বুকের উপর রাখা আর একটা হাত এলিয়ে পড়ে রয়েছে পাশে। সেই হাতের কবজির পেছন দিক ক্ষত বিক্ষত। কবজির নিচ দিয়ে বেরোনো তাজা রক্ত সরু হয়ে মেঝেতে যাত্রা শুরু করেছে। গোটা ঘরটায় ম করছে কেরোসিন তেলের গন্ধ। ও মা গো! সিমি ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, ও না আটকালো। নিচু হয়ে খুব সন্তর্পণে মিতুকে স্পর্শ না করে নাকের নিচে হাত রাখলো। কিছুক্ষণ পর বলল, বেঁচে আছে, এখনও বেঁচে আছে। নিঃশ্বাস খুব আস্তে পড়ছে, কিন্তু পড়ছে। পলি, তুই এক্ষুনি একটা ট্যাক্সি ডেকে আন। হসপিটালে নিয়ে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। লেডিজ হোস্টেলের 3 তলায় থাকে ওরা 4 জন। দোতলার ঘরগুলো বাড়িওয়ালার ব্যবসার স্টোররুম, সেখানে কেউ থাকে না। একতলায় থাকে কিছু মেয়ে, সেখানে গোটা বাড়ির রান্নাঘর। হোস্টেলের নিচটা বেশ অন্ধকার, টিমটিমে আলো জ্বলছে। উড়না, পলি, সাহানা আর সিমি অনেক কষ্টে চ্যাংদোলা করে 3 তলা থেকে নামিয়েছে মিতুকে। একতলায় যে মেয়েরা থাকে তাদের সঙ্গে ওদের বিশেষ সদ্ভাব নেই। খুচখাচ খটাখটি তো লাগেই। এর আগে দুবার বড় ঝামেলা হয়ে গিয়েছে। মিতুকে ওইভাবে নামাতে দেখে তাদের 2-1 ভুরু কুঁচকে সিঁড়ির দিকে এগিয়ে এলেও মুখে কিছু বলল না। শত্রুপক্ষ হলেও সিমি ওদের একজনের সঙ্গে টুকটাক কথা বলে। মেয়েটার নাম বিদিশা, বেহালার দিকে একটি কলেজে পড়ে, ইতিহাস অনার্স, সঙ্গে পার্ট টাইম কাজ করে একটা কল সেন্টারে। তার সঙ্গে চোখাচোখি হতেই সিমি আগ বাড়িয়ে বলল, দেখ না, মিতু হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি। মিতুর শিরাকাটা হাতটা যতটা সম্ভব চাদরের আড়ালে লুকিয়ে রাখে উড়না, কিন্তু ট্যাক্সিওয়ালার চোখকে ফাঁকি দেওয়া যায় না। মিতুর অচৈতন্য দেহ আর চাদরে মোড়া হাত দেখেই সে যা বোঝার বুঝে ফেলল। আমি যাব না দিদি। কেন যাবেন না? চাপা গলায় ফুঁসে উঠল উড়না। যাবেন না তো ট্যাক্সির গায়ে নো রিফিউজাল সেঁটে রেখেছেন কেন? সার্জেন্টকে ডাকবো? সার্জেন্টকে ডাকলে আপনারাই ফাঁসবেন, নির্বিকার গলায় বলল ট্যাক্সিওয়ালা। এসব ল্যাফড়া কেস নেব না। কিসের লাফড়া? আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে, আর তুমি তাকে হসপিটালে নিয়ে যাবে না? সিমি বলল। ট্যাক্সিওয়ালা আবার একবার চোখ বুলিয়ে নিল মিতুর ওপর। গায়ে স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, চুল ছোট করে ছাটা, বুকে খুব সামান্য হলেও স্তনের আভা স্পষ্ট, অথচ পা দুটো ছেলেদের মতো, কর্কশ লোমে ভর্তি। এ কি মেয়ে ছেলে না বেটা ছেলে? কি মুশকিল! লেডিজ হোস্টেলের ছেলে কোথায় পাবে তুমি? বিরক্ত সিমি বলল। ট্যাক্সিওয়ালা ততক্ষণে ঝুঁকে পড়েছে মিতুর দিকে। মিতুর হাত মুখ বগল দিচ্ছে খুঁটিয়ে। মেয়ে ছেলের গায়ে কখনো এত চুল হয়? এদিকে মুখে দাঁড়ি গোব নেই। ট্যাক্সিওয়ালা উড়নার দিকে তাকালো। হিজড়ে নাকি? উর্নি এবার শীতল কণ্ঠে বলল, ছেলে হোক মেয়ে হোক হিজড়ে হোক, ও একজন মানুষ, অসুস্থ। তুমি যাবে কি না বলো? একটু পরে অতিরিক্ত 300 টাকা আর গাড়ির সিটে একটুও রক্ত না লাগার প্রতিশ্রুতিতে ট্যাক্সি ছুটল হাসপাতালের দিকে। উড়না আর পলির সঙ্গে উঠে পড়ল। ওরা সাহানাকেও নিতে চাইছিল, কিন্তু ও বলল, না তোরা যা, আমি এদিকটা দেখছি। ট্যাক্সি চোখের আড়াল হওয়া মাত্র বিদ্যুতের গতিতে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল সাহানা। দ্রুত গিয়ে ঢুকলো মিতুর ঘরে। ছোট্ট একটা ঘর, ঘরের অর্ধেকটা জুড়ে রয়েছে একটা আদ্যিকালের তক্তপোষ। তাতে তেলচিটে বিবর্ণ চাদর পাতা, তক্তপোষেরই এক কোণে রাখা একটা ট্রাঙ্ক। পাশে মেঝেতে তখনও মিতুর রক্ত শুকিয়ে। দেওয়ালের হুকে ঝুলছে মিতুর ইউনিফর্ম, সাদা রঙের হলেও এখন তা বহুবার সোডা দিয়ে কাচায় নীলচে বর্ণ ধারণ করেছে। গোটা ঘরে কেরোসিনের গন্ধ কেন? একটু খুঁজতেই উত্তর পেল সাহানা। মেঝেতেই রাখা রয়েছে একটা কেরোসিনের বোতল, তার মুখটা খোলা। মিতুর ঘরে স্টোভ নেই। রাত বিরেতে চা খাওয়ার ইচ্ছা হলে সাহানার ঘরের স্টোভটা ব্যবহার করা হয়, কিন্তু তেল তো সেখানেই রয়েছে। মিতু ঘরে আলাদা করে এনে রেখেছে কেন? মিতু কি মরতে চাইছিল? কিন্তু কেন? যে ছুরি বা ব্লেডটা দিয়ে শিরা কেটেছে সেটাই বা কোথায়?
নার্সিংহোম থেকে কখন ফিরেছিল মিতু? বিকেল নাগাদ কি? শাহানা জানে না। সে তখন ঘরে বসে খাতা দেখছিল, ক্লাস 2-র হাফ ইয়ারলি পরীক্ষার খাতা। তক্তপোষের এক কোণে বালিশের পাশে রাখা 3-4টে মোটা মোটা বই। ওগুলো সব মহাভারত। শাহানা জানে কোনটা গোটা মহাভারত, কোনোটা কোনো এক বিশেষ পর্যায়ে নিয়ে লেখা, কোনোটা সংস্কৃত ভাষায়, কোনোটা বাংলায়, কিছু ইংরেজিতেও আছে। লাগোয়া দেওয়ালে একটা ছোট দেওয়াল আলমারি, তার মধ্যেও রয়েছে কয়েকটা বই। মিতুর ভালো নাম মিতালি দাস। বাড়ি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটা প্রায় বাংলাদেশ সীমান্তের একটা দ্বীপে। বাসন্তী থেকে যেতে প্রায় 2 ঘন্টা লাগে। নাম বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠ মানে যে স্বর্গ, তা মিতুই ওকে একদিন বলেছিল। অথচ স্বর্গ তো দূর, মর্তের একেবারে প্রয়োজনীয় সুবিধাগুলোও সেখানে নেই। এমনকি ইলেকট্রিসিটিও ছিল না কয়েক বছর আগে অবধি। গ্রামের প্রায় সব বাড়িই কাঁচা, ওপরে টিনের ছাউনি। ঝড় ঝঞ্ঝা হলেই মাথার উপরে সেই পলকা ছাদটুকু উড়ে যায়। নদীর পাড় ভেঙে তলিয়ে যায় জমি জিরেতে। মানুষকে বারবার নতজানু হতে হয় প্রকৃতির পায়ে। মৃতদের গ্রামে একটা মাত্র স্কুল, সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। গ্রামের অধিকাংশ ছেলেমেয়ে সেই স্কুল থেকে ক্লাস 4 পাশ করে কাজে লেগে পড়তো। পাশেই মাতলা নদী। 10-12 বছরের ছেলেমেয়েগুলো সেই নদীতে শীত, গ্রীষ্ম, বর্ষা প্রায় কোমর জলে দাঁড়িয়ে চিংড়ির মিন ধরে। দিনের আলো ফোটার আগে চলে যায় তারা, ফেরে সূর্য ডুবলে। খুব কম ছেলেমেয়েই ক্লাস 4-এর পর লেখাপড়া এগিয়ে নিয়ে যায়। তখন তাদের চলে যেতে হয় গ্রামের বাইরে। কেউ যায় বাসন্তী, কেউ যায় নামখানা, কেউ ক্যানিং। মেয়েরা তাও যায় না। তারা কেউ মিন ধরে, কেউ ঘরে রান্না বান্নায় মন দেয়। 13-14 পড়তেই বিয়ে হয়ে যায়। সরকারি নিষেধাজ্ঞা সেখানে প্রহসন মাত্র। মিতুর অবশ্য তা হয়নি। গ্রামে এক কাকার সাহায্যে সে পড়তে গিয়েছিল বাইরে, অনেক দূরের এক আশ্রমে, দুস্থদের আশ্রম। মাধ্যমিক পাশ করে নার্সিং ট্রেনিং নিয়েছিল। তারপর ওদিকের বেশ কয়েকটা নার্সিংহোমে কাজ করে বছর কয়েক পরে কলকাতায় এসেছিল। ততদিনে তার মা মারা গেছে। দিন রাত জলে দাঁড়িয়ে মিন ধরে ওর মায়ের শরীরে নোনা ধরে গিয়েছিল। মিতু অবাক হয়নি। তাদের গ্রামের অনেকেই এই রোগে মারা যায়। মা ছাড়া ততদিনে গ্রামে আর কেউ ছিল না। বৈকুণ্ঠপুরের সঙ্গে সব যোগাযোগ মিতুর ছিন্ন হয়েছিল। মিতু এখন একটা বেসরকারি নার্সিংহোমের নার্স। নামেই নার্স, আসলে আয়ার কাজ। রোগীদের পায়খানা পেচ্ছাপ করাতে হয়, ক্যাথেটার পরাতে হয়। বেসিক নার্সিং ট্রেনিংয়ে এখন ওইটুকুই জোটে। ঠিকঠাক নার্স হতে গেলে দরকার বিএসসি নার্সিং। মিতু মাস গেলে হাতে পায় 8,500। তার সঙ্গে কাজ করা মেয়েরা অনেকেই বিএসসি নার্সিং করতে চলে যাচ্ছে টুকটাক করে, কিন্তু তার জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হয়। মিতু প্রাইভেটে 12 ক্লাস পরীক্ষা দেবে। বিএসসি নার্সিং এবং উচ্চ মাধ্যমিক দুটোর জন্যই টাকার প্রয়োজন। এইসব কথা মিতুই শাহানাকে বলেছিল গল্পের ছলে। এই আদিকালের লেডিজ হস্টেলে সে এসেছে বেশ বছর হলো। তার যে মহাভারত পড়ার বাতিক আছে তা এই হোস্টেলে সবাই জানে। এই বয়সে কাউকে আমি দিনরাত মহাভারত পড়তে দেখিনি মিতু। প্রথম শাহানা অবাক হয়ে জিজ্ঞাসা করতো। মিতু কিছু না বলে হাসতো। তাছাড়া একবার পড়লেই হয়ে গেল। গল্প তো সেই একই। অর্জুন, ভীম, দ্রৌপদী, দুর্যোধন, কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা সবাই ছোটবেলায় পড়েছি। মিতু তখন প্রতিবাদ করেছিল। কে বলল তোকে গল্প এক? মহাভারত কোনো সাধারণ কাহিনী নয় রে শাহানা। বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য। একটি চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে কাহিনী এক রকম। তুই যতবার পড়বি ততবার অন্য কোনো নতুন দিক আবিষ্কার করবি। প্রতিবার নিজের জীবনের কোনো না কোনো ওঠাপড়া, সুখ দুঃখ, ঘাত প্রতিঘাতের সঙ্গে মিল খুঁজে পাবি। কোনো জটিল অবস্থায় পড়লে কি করা উচিত তার সব রকমের রেফারেন্স তুই মহাভারতে পাবি। লোকে আজকাল পড়ে না তাই, কিন্তু এত বছর পরেও মহাভারত আমাদের জীবনের সমান প্রাসঙ্গিক। তোর এই মহাভারত প্রেম কী করে হলো হঠাৎ নয়। মিতু একটা দীর্ঘশ্বাস ছেড়েছিল। ছোটোবেলায় বধূ কাকা বলতো, তারপর যে আশ্রমে থাকতাম সেখানকার আচার্যও আমায় মহাভারতের গল্প বলতেন। এইভাবেই আগ্রহ জন্মায়। তারপর তার থেকে বই নিয়েই পড়তে শুরু করেছি, আর ছাড়তে পারিনি। খুব ইচ্ছে ছিল মহাভারত নিয়েই পড়াশোনা করব, কিন্তু তার হয়নি। পেট চালানোয় মহাভারতের চেয়ে নার্সিংয়ের দাম বেশি। শাহানা নিচু স্বরে বলেছিল, তবে যে বলেছিলি সেই আশ্রমের আচার্য তিনি নন। সঙ্গে সঙ্গে বলেছিল মিতু, ইনি একেবারে প্রথমের দিকে ছিলেন। আমার যখন ক্লাস 7 মারা যান। 10 থেকে 14 বছর আমার জীবনের সেরা সময় শাহানা। মিতুর বয়স এখন 29। অফিস থেকে ফিরে অফিস যাওয়ার আগে কিংবা ছুটির দিনে সে এখনও প্রায় ওই মহাভারতগুলোই মুখ গুঁজে বসে থাকেই হবে তো।
নাকি এর মধ্যেই থাকতো হয়ে গেছে মিতু? শাহানার বুকের ভিতর ধক ধক শব্দ হচ্ছিল। কি হবে মিতু মরে গেলে? কেন এই কদিনের মিতুর সঙ্গে খোলাখুলি কথা বলল না? পাশের ঘরে থেকেও তো বেশ বুঝতে পারছিল মিতু কয়েকদিন ধরে গুমড়ে রয়েছে। বলবো করে কেন গড়িমসি করলো শাহানা? যে মেয়েটার সঙ্গে এক ছাদের তলায় এতগুলো বছর কাটিয়েছে, এই কয়েকটা মাসেই তাকে শাহানা ভুলে গেল কি করে? ও সারা ঘরে চোখ বুলোতে লাগলো। তারপর আর কিছু না পেয়ে ট্রাঙ্কটার উপর ঝাঁপিয়ে পড়লো। এই বেঢপ লোহার ট্রাঙ্কটা মিতুর প্রাণ। সব সময় তালা মারা থাকে, এমনকি বাথরুম গেলেও সঙ্গে চাবিখানা নিয়ে যায়। এই নিয়ে ওরা আগে কম মশকরা করেনি, কিন্তু মিতু তাতে পাত্তা দিত না। ট্যাক্সিতে ওঠানোর সময় মিতুর হাফ প্যান্টের পকেট থেকে সবার অলক্ষ্যে বের করে নেওয়া চাবিটা তালায় ঢোকালো শাহানা। ওর বুকটা দুরু করছে। কেন তাও নিজেই জানে না। ট্রাঙ্কটার ভেতরের অবস্থা ঘরের মতোই জীর্ণ। গোটা তিনেক বহু ব্যবহৃত ট্রাউজার, শার্ট আর কিছু গেঞ্জি, অন্তর্বাস ছাড়া কিছুই তেমন নেই। গোটা ঘরে নেই একটা আয়নাও। মিতু ওসবের পরোয়া করে না। ট্রাঙ্কের একেবারে নিচে শাহানা বিবর্ণ হয়ে যাওয়া একটা ফটোগ্রাফ খুঁজে পেল। ছবিতে মাঠে সার দিয়ে অনেকগুলো ছেলে বসে রয়েছে, সবাই 8-10 বছরের। প্রত্যেকের পরনে সাধারণ হাফ প্যান্ট আর শার্ট। একেবারে মাঝখানে চেয়ারে বসে রয়েছেন এক সন্ন্যাসী, গেরুয়া পোশাক, মধ্যবয়সী, চোখে চশমা। এরা কারা? মিতুর সঙ্গে কয়েক মাস আগে পর্যন্ত এক ঘরে থেকেছে শাহানা। এই ছবি তো কোনোদিন দেখেনি। মিতু ওকে সব বলতো, কিন্তু এই ছবিটা কখনো দেখায়নি। শাহানা আবার ঝুঁকে পড়ল। ছবি দুটোর নিচে লুকিয়ে রয়েছে আরও কিছু কাগজপত্র আর একটা মোটাসোটা খাতা। খুলে দেখলো তা পুরো ভর্তি। আলগোছে উল্টাতে লাগলো ও। শাল্ব, অম্বা, ভীষ্ম, এইসব নামগুলো বারবার চোখে পড়তে লাগলো ওর। এটা কি? মিতু কি লুকিয়ে লুকিয়ে গল্প লিখেছে? না, গল্প তো এত বড় হয় না, উপন্যাস এত বড় হয়। মিতুর যে বাংলা ভাষার উপর বেশ দখল তা শাহানা জানে। শুধু বাংলা কেন, সবেতেই ওর দক্ষতা আছে। মিতু পড়াশোনাতে খুব ভালো ছিল, কিন্তু তাই বলে মিতু উপন্যাস লিখতে পারে? শাহানা উচ্চ মাধ্যমিক পাস, কলেজে সেকেন্ড ইয়ার অবধি পড়ে আর পড়েনি। নিম্নবিত্ত পরিবারের মেয়ে, এই হোস্টেলের সবাই তাই পড়া ছেড়ে ও কলকাতায় এসেছিল কাজ খুঁজতে। তা প্রায় 10 বছর হলো। তখন কলকাতা শহর তো বটেই, শহরতলিতেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ইংরেজি মিডিয়াম স্কুল। অভিভাবকদের মধ্যে হঠাৎ জেগে ওঠা ইংরেজি প্রীতির চাহিদা মেটাতে এক শ্রেণীর ব্যবসায়ী খুলে ফেলেছে ইংরেজি মিডিয়াম স্কুল। অধিকাংশেরই কোনো গুণমান নেই। যা হোক তা হোক শিক্ষক বা শিক্ষিকা এনে বিজ্ঞাপনে অভিভাবকদের প্রলুব্ধ করে কোনো ফ্ল্যাটে বা গ্যারেজে চলছে শিক্ষা ব্যবসা। শাহানা নিজের 55% নিয়ে পাশ করা 12 ক্লাসের সার্টিফিকেটের জোরে এমনই এক প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছিল। এখান থেকে বেশ খানিকটা দূরে, গড়িয়ার ব্রহ্মপুরে। কিন্ডারগার্টেন থেকে ক্লাস 4 পর্যন্ত রয়েছে সেই স্কুলে। শাহানা সেই স্কুলের ক্লাস 2 ক্লাস টিচার। সপ্তাহে 5 দিন স্কুল, সকাল 10টা থেকে 2টো। মাস গেলে মাইনে 7,500 টাকা। মিতু খাতার বাকি দুটোর নাম মনে না পড়লেও শাহানা চিনতে পারল ভীষ্ম শব্দটা। অর্জুনের ঠাকুরদার নাম ভীষ্ম না? তিনি ভাইয়ের, না বোধহয় বাবার জন্য বিয়ে করেনি। কি আশ্চর্য, এতগুলো বই থাকতেও মিতু কি আর একটা মহাভারত লিখছে নাকি? শাহানার মোবাইল হঠাৎ বেজে উঠল। হ্যাঁ না, বল। ইমার্জেন্সিতে ভর্তি করলাম, প্রথমে নিতে চাইছিল না, বলছিল সুসাইড কেস নেব না, থানায় ডায়েরি করে আসতে হবে। তারপর মণিময়দাকে ফোন করে সব বললাম, 5 মিনিটের মধ্যে ভর্তি নিয়ে নিল। উর্না এক নিঃশ্বাসে বলে গেল। মিতু, শাহানা, উর্না, পলি, সিমি, ওদের মধ্যে উর্নাই সবচেয়ে ভালো চাকরি করে। উর্না একটা সরকারি স্কুলের প্যারা টিচার, 14,800 টাকা মাইনে। আসল টিচারদের মাইনের ধারে কাছে না গেলেও সরকার এখন 60 বছর অবধি ওদের চাকরির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তাই বা কম কি? উর্না বিএ পাস, অনার্সও ছিল নাকি। নিজের জন্য কিছু টাকা রেখে উর্না বাকিটা প্রতি মাসে বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে ওর মা, বাবা আর বিকলাঙ্গ ভাই। বাবা আগে কারখানায় কাজ করতো, এখন বুকের অসুখে আর পারে না। উর্নার টাকাতেই সংসার চলে। ওর বাবার আর ভাইয়ের চিকিৎসার জন্য জলের মতো টাকা বেরিয়ে যায়। উর্না আগের জন্য মাসের 32-এ পা দিয়েছে। সংসারের স্বপ্ন আর দেখে না, বরং চাকরির বাইরে অন্য একজনকে সঙ্গ দিতে হয় উর্নাকে। ওদের স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি মণিময় হাজরা, যিনি আবার ওই অঞ্চলের এমএলএ ও বটে। সেই সুপারিশেই মিতুকে ভর্তি করা হয়েছে। শাহানা বলল, কেমন আছে ও? অনেকটা ব্লাড লস হয়েছে, কবজিতে রেডিয়াল আর্টারির নাকি
থাকে সেটা সম্ভবত কেটে গেছে। ডাক্তার বললেন কাল সকালের আগে কিছু বলা যাবে না। সে কি? আচ্ছা, আমরা থানায় খবর দেব না? শাহানা ফিস করলো। উন্না একটু থেমে বলল, দিতে তো হবেই, কিন্তু মণিময়দা বললেন আজ রাতটা যাক। শাহানা মোবাইলে ঘড়ি দেখল, রাত 9:30। তোরা ফিরবি না আজ? কি করে ফিরবো? উন্নার বিরক্ত গলা শোনা গেল। কাউকে না কাউকে তো থাকতে হবে, তার চেয়ে দুজনেই থাকি, গল্প গুজবে সময় কেটে যাবে। তুই খেয়ে নিয়ে শুয়ে পড়, ফোনটা হাতের কাছে রাখিস। শাহানা চুপ করে বসে রইল। মিতুর এই ঘরটায় ও কতদিন পরে এলো। আগে শাহানা আর মিতু একসঙ্গে এই ঘরেই থাকতো। তারপর একদিন গণপতি কাকা এসে ঝামেলা করলো, শাহানাকে চলে যেতে হলো অন্য ঘরে উন্নার সঙ্গে। শোনো, কলকাতা শহরে এইরকম পজিশনে তোমরা যে ভাড়ায় রয়েছো, লোকে শুনলে ভিড়মি খাবে, বুঝেছো? ভাড়া বাড়ানোর নাম করলেই তোমাদের হাগা পেয়ে যায়। তাও আমি কিছু বলি না, কিন্তু আমার বাড়িতে কোনো নষ্টামি চলবে না। মিতু থাকুক, কিন্তু ও একা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, সেদিন কি শাহানার প্রতিবাদ করা উচিত ছিল? গণপতি কাকার কথার প্রত্যুত্তরে বলা উচিত ছিল, এসব কি বলছেন কাকাবাবু? আমার ওর সঙ্গে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। শাহানা সেদিন কিছু বলেনি, চুপ করেছিল। গণপতি কাকা কিছুক্ষণ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলে চলে গিয়েছিল। বদরাগী আর কথাবার্তার ধরন খারাপ হলেও লোকটা টাকার পিশাচ নয়। রাত 9:45। উন্না নেই, পলি নেই, সিমি অবশ্য আছে, কিন্তু সে ভারী ঘুম কাতুরে, বয়সেও অনেক ছোট। এসপ্ল্যানেডের দিকের একটা বিউটি কাম ম্যাসেজ পার্লারে কাজ করে, ভালো পরিশ্রমের কাজ। এতক্ষণে নিশ্চয়ই ও ঘুমিয়ে পড়েছে। পলিও আর একটা মাসাজ পার্লারে কাজ করে, কিন্তু সে অত আদুরে নয়। তার 10 শাশুই চেহারা, খাটতে পারে প্রচুর। শাহানা আবার মিতুর খাতাটা খুলল। মিতুর হাতের লেখা বেশ ভালো। ডায়েরির হলদেটে মোটা কাগজের উপর লাল কালিতে গোটা গোটা করে লেখা। শাহানা প্রথম পৃষ্ঠা থেকে পড়তে শুরু করলো। আজকের হরিদ্বার থেকে চম্বল পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী যে সুবিশাল গাঙ্গেয় ভূমি, মহাভারতের কালে সেই রাজ্যেরই নাম ছিল পাঞ্চাল। এই ঐশ্বর্যময় রাজ্যটিতেই এই একখান আরম্ভ হচ্ছে। এই রাজ্যের বাসিন্দারা পাঞ্চাল নামে খ্যাত। পাঞ্চালনাথ পৃষদ দীর্ঘকাল বিচক্ষণতার সঙ্গে রাজ্য শাসনের পর স্বর্গযাত্রা করলে তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমানে সিংহাসনে আরোহণ করেছেন রাজা দ্রুপদ। দিগন্ত বিস্তৃত উর্বর শস্য শ্যামলা, কর্ষণযোগ্য ভূভাগ এবং পরিশ্রমী প্রজাবৃন্দ, এই দুই সম্পদে পাঞ্চাল রাজ্য অন্তরে বাহিরে সমৃদ্ধ হয়ে উঠেছে। হৈমন্তী প্রভাতের কবর্ষ্ণ আবহ জড়িয়ে আছে এই রাজ্যের কৃষিভূমি, অরণ্য, নদী, এমনকি প্রজাদেরও সঙ্গে। আজ যে তাদের বড় আনন্দের দিন। রাজা দ্রুপদের একমাত্র পুত্রের শুভ বিবাহ আজ। রাজকুমার সবেমাত্র কৈশোর পেরিয়ে তারুণ্যে উপনীত হয়েছেন। কোমল গণ্ডে এখনো ওঠেনি শ্বশ্রু গুম্ফরেখা, তবু রূপলাবণ্যে তিনি ইতিমধ্যেই বহু তরুণীর দীর্ঘশ্বাস সৃজনে সক্ষম। দিকে দিকে বেজে চলেছে আনন্দবাদ্য। রাজধানী কম্পিল্য পুষ্পের বর্ণে ও গন্ধে পূর্ণ হয়ে উঠেছে। নিরন্তর পরিশ্রম করে চলেছে মালিনীরা, যাতে কোনো বিবর্ণ বা নিস্তেজ পুষ্প এ আনন্দে ব্যাঘাত না ঘটায়। রাজপুত্রীর বিবাহ বলে কথা। রাজপ্রাসাদের একেবারে বাইরে বিশাল তোরণের দুপাশে দাঁড়িয়ে আছে দুই দৈত্যসম হস্তি। এদের নাম গজরাজ ও পুষ্কর। তোরণ থেকে গুঞ্জরিত সুরলহরীর সঙ্গে সঙ্গত করেছে দ্রুপদের প্রিয় এই দুই বীরদের সুর সঞ্চালন। এক সুবেশ রাজকর্মচারী শঙ্খধ্বনি করল। দূরে দাঁড়িয়ে থাকা প্রজারা সোল্লাসে হর্ষধ্বনি করে উঠল, জয় পাঞ্চাল রাজের জয়, জয় রাজকুমারের জয়। উদার হস্তে বিতরিত হচ্ছে মিষ্টান্ন। কোনো ভিক্ষুক আজ বঞ্চিত নয় রাজানুগ্রহ থেকে। মহামন্ত্রী চিত্রবান স্বয়ং অন্ন, বস্ত্র, অর্থ বিতরণের প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছেন। তারই মধ্যে তিনি নিম্নকণ্ঠে ছত্রধারী সহচরকে প্রশ্ন করলেন, প্রস্তুতি কি সম্পূর্ণ হয়েছে? আগে না প্রভু, বিনম্র উত্তর দেয় সহচর। এখনো রাজপুত্রের প্রস্তুতি সমাপ্ত হয়নি। সে কি? অধৈর্য ভঙ্গিতে বলে ওঠেন চিত্রবান। বিবাহের লগ্ন আগামীকাল গোধূলিতে, তার মধ্যে পৌঁছতে হলে আর তো বিলম্ব করা চলে না। মহামন্ত্রী চিত্রবানের ধৈর্যচ্যুতি ঘটলেও রাজগৃহের পরিস্থিতি একেবারেই বিপরীত। প্রাসাদের অন্দরমহলে তখন অনুষ্ঠিত হচ্ছে এক রুদ্ধশ্বাস নাটিকা। মহারাজ দ্রুপদ বিরক্ত মুখে তার শয়নকক্ষে পদচারণা করছেন। কিছু দূরে রাজপালঙ্কে ভর দিয়ে দণ্ডায়মান মহারানী প্রসূতি। এই মধ্য যৌবনেও তিনি অপূর্ব সুন্দরী। তার নির্মল হাসি, শুষ্ক তরুলতাও নাকি মুহূর্তে সতেজ সবুজ হয়ে ওঠে। কিন্তু এই মুহূর্তে তিনি প্রফুল্ল নন,
বরং এক ধূসর বিমর্ষতা তার মুখটিকে নিষ্প্রভ করে তুলেছে। দ্রুপদের থেকে সামান্য দূরে করজোড়ে দাঁড়িয়ে রয়েছেন রাজকুমার। তিনি অনিন্দ কান্তি যুবা পুরুষ। আয়ত দুই চক্ষুর নেত্রমণি এতই কৃষ্ণবর্ণ যে ভ্রম হয় তিনি বুঝি কাজল পরেছেন। তার গাত্রবর্ণ হরিদ্রার মতো উজ্জ্বল। আজ তার বিবাহ, পরে নিশ্চয়ই তিনি আরও বহু রাজকন্যার পানি প্রার্থী হবেন, কিন্তু প্রথম সমস্ত কিছুরই অনুভূতি স্বতন্ত্র। এমন আনন্দের দিনে তার মুখ মলিন কেন? রাজকুমার করজোড়ে পুনরায় বলে উঠলেন, দয়া করুন পিতা, জেনে শুনে এক কন্যার ধর্ম নষ্ট করা কি শাস্ত্র সিদ্ধ? স্তব্ধ হওয়ার বাচিন, মহারাজ দ্রুপদ ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন। তার চিৎকারের প্রাবল্যে শঙ্কিত রানী চকিতে দেখলেন দ্বারের দিকে, তবে তার শঙ্কা অমূলক। কক্ষের বাহিরে একাধিক স্তরে নিযুক্ত রয়েছে প্রহরীরা। রাজপরিবারের গোপন কথাটি যেন গোপনই থাকে, তা নিশ্চিত করাই তাদের কর্তব্য। উত্তেজিত দ্রুপদ আবার বললেন, তুমি কি দেবাদিদেব শিবকে মিথ্যাবাদী বলতে চাও? থরথর করে কেঁপে উঠলেন তরুণ রাজকুমার। ললাটে যুক্তকর স্পর্শ করে মহেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তিনি বললেন, এ কি বলছেন পিতা? প্রাতর্যথা লোক জায়তে সূর্যমণ্ডলাৎ মত্ত জগৎ সর্বং জায়তে হস্তি বিলীয়তে। সূর্য থেকে যেমন সহস্র আলো উৎপন্ন হয়ে আবার তাতেই বিলীন হয়, এই ব্রহ্মাণ্ড, এই বিশ্বজগৎ যে মহেশ্বরের থেকে উৎপন্ন হয়ে তার মধ্যেই বিলীন হবে, তাকে আমি কি করে অশ্রদ্ধা করতে পারি? দ্রুপদ কিঞ্চিৎ শান্ত হলেন, কণ্ঠের তীব্রতা কমিয়ে বললেন, তবে তুমি এই বিবাহে অনুচ্ছুক কেন? রাজকুমারীর দুই মায়াময়ী চোখ এবার জলে ভরে উঠল। খুব ধীর লয়ে তিনি বললেন, মহাদেবী আমাকে নির্দেশ দিয়েছেন পিতা, এই বিবাহ থেকে বিরত থাকতে। কি? দ্রুপদ যেন সকর্ণকে বিশ্বাস করতে পারলেন না। হ্যাঁ পিতা, রাজকুমার বললেন, শিব নিজেই তো বলেছেন, নাস্তি সত্যাৎ পর নানৃতাৎ পাতকম পরম। মানুষের সবচেয়ে পুণ্যের কাজ হলো সত্যের পথে অগ্রসর হওয়া। এক্ষেত্রে কি আমি সত্যের পথে চলেছি? যাকে আমি আমার সহধর্মিণী করতে চলেছি, তার প্রতি কি আমি স্বামী ধর্ম পালন করতে পারবো? পারবে পুত্র। এবার দ্রুপদ উত্তেজিত হলেন না, শান্ত স্বরে তিনি বললেন, আমার কথাই নয়, দেবাদিদেব শম্ভুর কথায় বিশ্বাস করো। তোমার জন্মের সময় তিনি স্বয়ং বলেছিলেন, নারী শরীর নিয়ে জন্মগ্রহণ করলেও তুমি একদিন পুরুষত্ব লাভ করবে। সেজন্য একজন পুরুষ বাল্যকাল থেকে যা যা শিক্ষা গ্রহণ করে তোমাকে তাই দেওয়া হয়েছে। অস্ত্রচালনা, স্বরক্ষেপণ, মল্লযুদ্ধ কিছুই অবশিষ্ট থাকেনি। তুমিও প্রতিটি ক্ষেত্রে সবিশেষ পারদর্শিতা দেখিয়েছ, সেটাই স্বাভাবিক। তোমার অন্তরে নারীত্ব নয়, কঠোর পৌরুষ আত্মগোপন করে রয়েছে। প্রজাপুঞ্জ তাই তোমাকে পাঞ্চাল রাজ্যের উত্তরাধিকারী হিসেবেই চেনে। আমি নিজেও তাই মনে করি পিতা, রাজকুমার অধোবদনে বলেন, কিন্তু আমার শরীর যে আমার মনের বিপরীতে। পৌরুষ তো শুধু বীর্যদানে হয় না, শৌর্যে, বীরত্বে, সততাতেও পৌরুষ সংজ্ঞায়িত হয়। আমি না হয় দ্বিতীয়টাই নির্বাচন করলাম, ক্ষতি কি? তা হয় না। দ্রুপদের মুখ পুনরায় রক্তাভ হয়ে উঠল। অবরুদ্ধ ক্রোধে পাঞ্চাল রাজ্যে উত্তরাধিকারী পাওয়ার অধিকার রয়েছে, তুমি তা খর্ব করতে পারো না। আর আমার স্থির বিশ্বাস শিখণ্ডী, তুমি একদিন পরিপূর্ণ বীর্যবান পুরুষ হয়ে উঠবে। দেব বাক্য মিথ্যা হতে পারে না। শিখণ্ডী নিষ্প্রভ মুখে পিতার দিকে তাকালেন। এমন আস্থার উত্তরে আর কী বা বলার থাকতে পারে? তাছাড়া তুমি তো সবই জানো পুত্র। দ্রুপদের মুখচ্ছবি সহসা গম্ভীর হয়ে উঠল। হস্তিনাপুরের সঙ্গে পাঞ্চালের শত্রুতা তো আজকের নয়, আজ সেই রাজ্যটি শাসন করছেন ধৃতরাষ্ট্র। কিন্তু কে প্রতিষ্ঠা করেছিলেন ওই হস্তিনাপুর? রাজা হস্তি, হস্তির পৌত্র রাজা আজমির। তার এক পত্নীর গর্ভজাত পুত্র রাজা সংবরণ সিংহাসনে বসেছিলেন। অন্য পত্নীর 5 পুত্রকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছিল সিংহাসন থেকে। সেই 5 পুত্রই হস্তিনাপুর পরিত্যাগ করে এসে আমাদের এই পাঞ্চাল রাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা তাদেরই উত্তরপুরুষ। জন্মাবধি এই প্রাচীন কাহিনী শ্রবণ করে আসছেন শিখণ্ডী। তবুও কিছুটা বিস্মিত স্বরে তিনি জিজ্ঞাসা করলেন, তবে আপনি সব জেনে শুনে শত্রুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে এমন উদ্গ্রীব হয়ে উঠেছেন কেন পিতা? দ্রুপদ বললেন, একজন রাজপুত্র হিসাবে, ভবিষ্যৎ নৃপতি হিসাবে সেই কূটনৈতিক কারণ তোমার অনুমান করা উচিত শিখণ্ডী। শত্রুকে নিধন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন তার নিকটে থাকা। এক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের চেয়ে অধিক নৈকট্য আর কি হতে পারে? হস্তিনাপুরের রাজকন্যা পাঞ্চাল রাজ্যের পুত্রবধূ হয়ে এলে আমরা কুরুবংশীয়দের আরও ঘনিষ্ঠ হতে পারব। সুদূর ভবিষ্যতে সেই ঘনিষ্ঠতাই আমার পূর্বসূরির বঞ্চনার প্রতিশোধ নেওয়ার পাথেয় হবে পুত্র। শিখণ্ডী বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন তার সুকৌশলী পিতার দিকে।
দ্রুপদ যে নিজের সন্তানকেও হেলায় অক্ষ ক্রীড়ার পঞ্জরি বানাতে পারেন তা শিখণ্ডীর কল্পনার অতীত ছিল। দ্রুপদ অবশ্য পুত্রের মনোভাব নিয়ে ভাবিত হলেন না। তিনি বলে চললেন, তাছাড়া আমরা যদি বর্তমানের কথাও বিবেচনা করি, হস্তিনাপুরের সঙ্গে এই আত্মীয়তায় পাঞ্চালের লাভ প্রচুর। প্রয়াত রাজা বিচিত্রবীর্যের 2 পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। পাণ্ডু ইতিমধ্যেই প্রয়াত, তার 5টি পুত্র। জন্মান্ধ ধৃতরাষ্ট্রের 100টি পুত্র ও সবচেয়ে কনিষ্ঠ একটি মাত্র কন্যা। সেই কন্যা পরমা সুন্দরী দুঃশলাই তোমার ভাবী পত্নী। তুমি বুঝতে পারছো সে পরিবারের মধ্যে কতখানি আদরণীয়া? পরবর্তীকালে ধৃতরাষ্ট্রনন্দন দুর্যোধনই রাজা হোক বা পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, দুঃশলা তেমনই পরমাদৃতা থাকবে। একমাত্র জামাতা হিসেবে তুমি সমস্ত প্রতিকূলতায় তাদের পাশে পাবে শিখণ্ডী। তৃতীয় পাণ্ডব অর্জুনের প্রতিভার কথা ইতিমধ্যেই সর্বজন বিদিত। একদিকে নিজেদের বিপদে তুমি তাদের পাশে পাবে, অন্যদিকে তাদের বিনাশ সাধনে ব্রতী হব আমরা। সমগ্র হস্তিনাপুর অধিকার করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব আমাদের পূর্বপুরুষদের। শিখণ্ডী নির্বাক হয়ে রইলেন। তার পিতা সর্বার্থেই একজন রাজা, একজন কূটনীতিক। পুত্রের হৃদয়ের বাণী তাকে স্পর্শ মাত্র করবে না, একথা তিনি আবারও উপলব্ধি করলেন আজ। যাও শিখণ্ডী, যাও। দ্রুপদ আলোকিত মুখে বললেন, চিন্তা করো না, মহাদেবের অপার মহিমায় হয়তো বিবাহের প্রথম রাতেই তুমি পৌরুষের শিখর স্পর্শ করবে পুত্র। দুঃশলা তৃপ্ত হবে, এ আমার আশা নয়, দৃঢ় বিশ্বাস। বাক্য ব্যয় নিষ্প্রয়োজন বুঝে আর কিছু বললেন না শিখণ্ডী। পিতা ও মাতাকে প্রণাম করে তিনি কক্ষ থেকে নিষ্ক্রান্ত হলেন। তৎক্ষণাৎ তার কর্ণকুহরে প্রবেশ করল বাইরের বিবাহ উপলক্ষে বেজে চলা আনন্দবাদ্য। এক লহমার জন্য তার মনে হলো, পিতার ধারণাই কি সঠিক? তিনি কি তবে সত্যিই পুরুষ? তবে কোথায় তার পুরুষাঙ্গ? পেশিবহুল পুরুষ শরীরের পরিবর্তে কেন তার তনুদেহ এমন পেলবতায় মোড়া? যৌবনের প্রারম্ভে উপনীত হয়েও শুশ্রু গুম্ফের আভাস নেই কেন তার মুখমণ্ডলে? আর পিতা যদি ভ্রান্ত হন, তবে এই 18 বছর বয়সেও তার দেহে নারীত্বের অস্তিত্ব নেই কেন? যোনি আছে কিন্তু তা শুষ্ক, স্তন আছে কিন্তু তা একেবারেই অপরিণত, ঋতু দর্শন এখনও হয়নি কেন? এই বিশ্বের প্রতিটি প্রাণীর নিজস্ব পরিচয় আছে, কেউ পুরুষ, কেউ নারী। প্রত্যেকে নিজস্ব পরিচয় সৃষ্টি করে আপন উত্তরাধিকার। নারী পুরুষ নির্বিশেষে সৃজন করে আপন মানস ভুবন, স্বীয় শারীর পৃথিবী। কিন্তু তার সেই সৌভাগ্য নেই। তিনি কে? তিনি কি ক্লীব? অলিন্দ হয়ে হাঁটতে থাকেন শিখণ্ডী। শিশুকাল থেকেই প্রাসাদের বিশাল কক্ষগুলিতে তার অলিন্দে ক্রীড়া করে বড় হয়েছেন তিনি। রাজ্যবাসীর কাছে গোপন থাকলেও এই প্রস্তর, এই ইষ্টক, এই প্রাচীর প্রত্যক্ষ করেছে তার বেড়ে ওঠা, তার শৈশব, তার সব কিছু। শিখণ্ডীর মনে হলো জড়ো হয়েও তারা যেন বিদ্রূপের হাসি হাসছে তাকে দেখে। নির্বাক স্থির অবস্থানেও অদৃশ্য আঙুল তুলে তারা যেন বুঝিয়ে দিচ্ছে, বিবাহের আয়োজন যত প্রকাণ্ডই হোক, কোনো নারীকে স্ত্রী হিসাবে পাওয়ার অধিকার তার নেই। আমি তো আপনার আজ্ঞানুসারী পুরুষই হতে চেয়েছিলাম পিতা, স্বগোক্তি করলেন শিখণ্ডী। জন্মেছিলাম শিখণ্ডিনী হয়ে, কিন্তু আপনাকে তুষ্ট করতে মনের জোরে আমি এমন বহু কর্ম করেছি যা নারীর অসাধ্য বলেই বিবেচিত হয়। অভ্যাসকালে অসি চালনায়, মৃগয়াকালে পশু নিধনে, যুদ্ধকালে শত্রু নিধনে সর্বত্র দেখাতে চেয়েছি পুরুষোচিত কাঠিন্যের ছাপ। আমার দেহ নারীর হলেও আপনার আদেশের সুচারু পালন আমাকে করে তুলেছে পুরুষ। তবে সে পৌরুষ আজও অন্তঃসলিল। বেশ, এক্ষেত্রেও আপনার আদেশই শিরোধার্য। এই বিবাহ আমি করব। গতকাল শিখণ্ডী হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তার সঙ্গে রয়েছে 800 হস্তি এবং সহস্র সৈন্য। প্রতিটি হস্তি পৃষ্ঠেই রক্ষিত আছে শিখণ্ডীর ভাবী শ্বশুরকুলের জন্য বহুমূল্য উপহার দ্রব্য। এই বংশে পুত্রের বিবাহ বাসরে পিতা বা মাতা কারোরই উপস্থিতি অভিপ্রেত নয়। তাই শিখণ্ডীর অভিভাবক হয়ে তার সঙ্গে চলেছেন রানী প্রসূতির ভ্রাতা সত্যজিৎ। রাজা দ্রুপদ আপাতত প্রসূতির কক্ষেই বিশ্রাম করছেন। শিখণ্ডী সস্ত্রীক প্রত্যাবর্তন করবে আগামীকাল প্রভাতে। তারা তো বটেই, গোটা রাজ্য সাগ্রহে প্রতীক্ষা করছে নববধূকে সাদরে বরণের জন্য। কেশবিনাশ করতে করতে রানী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দ্রুপদে তার নজর এড়াল না। গত দিবসে শিখণ্ডীর প্রস্থানের পর থেকেই প্রসূতি বিমর্ষ হয়ে রয়েছেন। তার বিষাদের কারণ অনুমান করতে দ্রুপদের অসুবিধা হলো না। অনেকটা জবাবদিহির ভঙ্গিতে তিনি বলে উঠলেন, আমায় ভুল বুঝো না রানী, তুমি ছাড়া আমার অন্য 2 মহিষী আমাকে এখনও সন্তান দিতে পারেননি। তোমার কাছে আমি ঋণী। তুমি তো জানো
তোমার গর্ভাবস্থায় রাজ্য শাসন ফেলে রেখে কিভাবে আমি দিনের পর দিন গভীর অরণ্যে মহাদেবের তপস্যা করেছি, শুধুমাত্র একটি পুত্র সন্তানের আকাঙ্ক্ষায়। চরম কিচ্র সাধনে মন প্রাণ দিয়ে দেবাদিদেবকে ডেকেছিলাম আমি। কোনো বর নয়, কোনো জয় নয়, শুধুমাত্র এক উত্তরাধিকারী চেয়েছিলাম আমি। আপনি তো বলেছিলেন দেবাদিদেব আপনার তপস্যায় তুষ্ট হয়ে আপনাকে সাক্ষাৎ দিয়েছিলেন, মৃদু স্বরে বললেন প্রসূতি। হ্যাঁ, দ্রুপদ মস্তক হেলন করেন। মহাদেব বলেছিলেন, তোমার তপস্যায় আমি তুষ্ট দ্রুপদ, তোমার তপস্যা ব্যর্থ হবে না, তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভে পুত্র সন্তানই পাবে। কিন্তু ইতস্তত করেন প্রসূতি, সন্তান জন্মের পর তো দেখলাম। জানি তুমি কি বলবে। দ্রুপদ আশ্বস্ত করতে চাইলেন প্রসূতিকে। শিশ্নের পরিবর্তে শিখণ্ডী জন্মেছিল যোনি নিয়ে। আমি আশাহত হলেও তাকে সাদরে গ্রহণ করেছিলাম। সেই দ্যুতিময় শিশুকন্যার মস্তকের সামনের ভাগের কেশ বিন্যস্ত ছিল ময়ূর পুচ্ছের মতো, তাই মনে মনে তার নামকরণ করেছিলাম শিখণ্ডিনী। স্থির করেছিলাম পরদিন রাজ্যবাসীকে আনুষ্ঠানিকভাবে জানাবো যে রাজকন্যার শুভাগমন ঘটেছে এ রাজ্যে। কিন্তু সেই রাতেই যে স্বয়ং নীলকণ্ঠ আমার স্বপ্নে আবির্ভূত হলেন। তীব্র ভৎসনা করে তিনি বললেন, আমি কি তার কথায় ভরসা রাখতে পারিনি? আমার সর্বাঙ্গ কম্পিত হলো। বললাম, সেই স্পর্ধা আমি কি করে দেখাতে পারি প্রভু? তখন তিনি প্রশ্ন করলেন, তবে কেন তিনি পুত্র সন্তানের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমি স্ত্রীবাচক নামকরণ করার কথা ভাবছি? কথা শেষ করে দ্রুপদ বেশ কিছুক্ষণ নির্বাক রইলেন। স্বামীর মনের টানাপোড়েন উপলব্ধি করে রানী প্রসূতি এগিয়ে এলেন। স্বামীর মস্তক নিজের বক্ষে আকর্ষণ করে অস্ফুটে বললেন, স্থির হন রাজন, আপনি উপযুক্ত সিদ্ধান্তই নিয়েছেন। স্বয়ং মহাদেব যখন আশ্বাস দিয়েছেন, শিখণ্ডী পৌরুষ লাভ করবেই। দ্রুপদ আলিঙ্গন করলেন প্রিয় মহিষীকে। প্রসূতি শুধুই তার সহধর্মিণী নন, সহমর্মিণীও বটে। বেশ কিছুকাল পরেই দম্পতি সুযোগ পেয়েছেন এক সংক্ষিপ্ত নির্ভীত যাপনের। রাজকর্ম জটিল ব্যাপার। রানী প্রসূতি ও রাজপরিবারের নিত্যকর্মের সার্বিক তত্ত্বাবধানে সাতিশয় ব্যস্ততার মধ্যে দিন যাপন করেন। আজ অবসর পেয়ে দ্রুপদ নিজের অধর মিশিয়ে দিলেন প্রিয়তমার বান্ধুলি পুষ্পের তুল্য নরম ওষ্ঠে। দৃঢ় অভিসঙ্গে এক হাতে শিথিল করলেন রানীর বক্ষবন্ধনীর ফাঁস। হস্তিকা কুদ্রে নিষ্পেষণ করতে থাকলেন যুগ্ম কমলের মতো দুই স্তন। তীব্র দংশনে ক্ষতবিক্ষত করতে থাকলেন রানীর উদ্ধত রক্তাভ স্তনমুখ। তীব্র সুখে ছটপট করছিলেন প্রসূতি। আশ্লেষে তিনি নখরাঘাতের চিহ্ন আঁকছিলেন স্বামীর পৃষ্ঠদেশে। কিয়ৎক্ষণের রতি ক্রীড়ার পর উত্তেজিত দ্রুপদ যখন রমণে প্রবৃত্ত হতে যাবেন, ঠিক তখনই কক্ষের বহির্দ্বারে মুহুর্মুহু আঘাত শোনা গেল। কে? দ্রুপদের ক্রোধ ও বিরক্তি সগর্জনে প্রকাশিত হলো। এটি রানী প্রসূতির ব্যক্তিগত শয়নকক্ষ। রাজা ভেতরে উপস্থিত আছে জেনেও কার এত বড় দুঃসাহস যে অসময়ে বিরক্ত করে? রানী উঠে বসে বললেন, আপনি বিব্রত হবেন না, হয়তো কোনো নবনিযুক্ত চপলা পরিচারিকা ভুল করে ফেলেছে, আমি দেখছি। ক্ষিপ্র হস্তে বিশ্রান্ত বসন সংযত করে রানী এগিয়ে গেলেন। দ্বার উন্মুক্ত করে মৃদঙ্গীকে দেখে বিস্মিত হলেন তিনি। মৃদঙ্গী তার ব্যক্তিগত পরিচারিকা, প্রাসাদের সবচেয়ে দক্ষ অভিজ্ঞ দাসী সে। ভ্রান্তিবশত সে এমন আচরণ করবে এ একেবারেই অবিশ্বাস্য। তার অভিব্যক্তিও প্রসূতির ধারণাকে সমর্থন করেছিল। কি হয়েছে মৃদঙ্গী? রানী নিজেকে শান্ত রেখেই জানতে চাইলেন। মৃদঙ্গী ভয়ার্ত কণ্ঠে অধোবদনে বলল, অপরাধ মার্জনা করবেন রানীমা, একান্ত প্রয়োজন না থাকলে আমি। বুঝেছি, কি হয়েছে তা বলো। মৃদঙ্গী কিয়ৎক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কুমার হস্তিনাপুর থেকে এসে পৌঁছেছেন রানীমা। প্রসূতি চমকিত হইয়া বললেন, সে কি, বধূমাতা এসে গেছে? এত সত্বর? আগামীকাল প্রত্যুষে আগমনের কথা ছিল তো। যাই হোক, তোমরা সব আয়োজন সম্পূর্ণ করেছ? বরণডালা, প্রদীপ, দুর্বা। ভূমিতে দৃষ্টি নিবদ্ধ রেখে মৃদঙ্গী বলল, কুমার একাকী প্রত্যাবর্তন করেছেন রানীমা। কি? প্রসূতি সকর্ণকে বিশ্বাস করতে পারলেন না। একাকী প্রত্যাবর্তন করেছেন মানে? মৃদঙ্গী কথা বলেনি। সত্যই রাজকুমার শিখণ্ডীকে মৃত্যু হাতে আসতে হয়েছে নিজ রাজ্যে, ফিরতে হয়েছে চরম অপমানের বোঝা স্কন্ধে নিয়ে, প্রকারান্তরে স্বীকার করতে হয়েছে অবিশ্বাস্য অপরাধের অভিযোগ, যে অপরাধ সম্পর্কে রাজপুত্র নিজেই অবগত নন। এর অন্তর্বর্তী ঘটনাটি নিঃসন্দেহে মর্মন্তুদ এবং কৌতূহলোদ্দীপক। তা জানতে গেলে আমাদের যাত্রা করতে হবে পাঞ্চাল থেকে উত্তর পশ্চিম দিক অভিমুখে হস্তিনাপুর রাজ্যে। বর্তমান দিল্লি নগরীর পূর্ব দিকে মিরাটের নিকটস্থ গঙ্গার যে দক্ষিণ তীরবর্তী অঞ্চল, তাই দাপর যুগে ছিল হস্তিনাপুর। দুই পক্ষকাল আগে হস্তিনাপুরের নৃপতি ধৃতরাষ্ট্রের একমাত্র কন্যা দুঃশলার সঙ্গে নিজ পুত্রের বিবাহের প্রস্তাব প্রেরণ করেছিলেন দ্রুপদ।
সেই প্রস্তাবের সঙ্গে প্রেরিত হয়েছিল নানাবিধ বহুমূল্য উপঢৌকন। পাঞ্চাল রাজের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে ধৃতরাষ্ট্র ও তার স্ত্রী গান্ধারী খুবই আনন্দিত হয়েছিলেন। ধৃতরাষ্ট্রের ভ্রাতা পাণ্ডু অকাল প্রয়াত হয়েছেন। তার পঞ্চপুত্র ধৃতরাষ্ট্রের সন্তানদের সঙ্গে একইভাবে লালিত ও পালিত হচ্ছে। হস্তিনাপুরের রাজপ্রাসাদে বাস করেন পাণ্ডুজায়া বিধবা কুন্তিও। কুন্তি অত্যন্ত বুদ্ধিমতী ও বিদুষী রমণী। ধৃতরাষ্ট্র ও গান্ধারী তাই একবার তার সঙ্গেও পরামর্শ করার কথা ভাবলেন। আমার মনে হয় সব দিক থেকেই এ একেবারে উপযুক্ত বিবাহ প্রস্তাব, দ্ব্যর্থহীন ভাষায় জানালেন কুন্তি। পাঞ্চাল ও হস্তিনা শক্তিতে, সমরে, আয়তনে, সমৃদ্ধিতে একেবারে সমকক্ষ দুই রাজ্য। দুঃশালা চতুর্দশী হলেও এখনও কারো বাগদত্তা নয়। পাঞ্চাল রাজ্যের কুমার ও যুবা, বয়স মাত্র 17। আমার মনে হয় এই সম্পর্ক দুজনের জন্য তো বটেই, দুই পরিবারের পক্ষেই শুভঙ্কর হবে। কিন্তু অন্য একটি সমস্যা আছে যে। গান্ধারী বললেন, পিতামহ ভীষ্ম এখন রাজধানীতে উপস্থিত নেই। রাজকার্যে তিনি এখন অবস্থান করছেন পশ্চিমে, কাম্যক বনের নিকটে। তার অনুমতি ব্যতীত আমরা কিভাবে এই বিবাহের সম্মতি দিতে পারি? কুন্তি কিয়ৎক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, বেশ, তবে অপেক্ষা করতে বলা হোক পাঞ্চাল রাজকে। পিতামহ ফিরে এলে কুরুবংশীয় কন্যাদের নিয়ম অনুযায়ী স্বয়ংবরের আয়োজন করা হবে। দুঃশালা নিজের পছন্দ অনুযায়ী উপযুক্ত ক্ষত্রিয় নন্দন নির্বাচন করতে পারবে। সামান্য ইতস্তত করে গান্ধারী বললেন, দুঃশালা কোথা থেকে পাঞ্চালের রাজপুত্রের রূপ ও সূর্যের সুখ্যাতি শ্রবণ করেছে জানি না, কিন্তু শ্রবণের পর থেকে সে আর স্বয়ংবরে সম্মত নয়। কুন্তি, পাঞ্চাল রাজের কাছ থেকে প্রস্তাব আসার পরেই সে আকারে ইঙ্গিতে তার অভিপ্রায় আমার কাছে ব্যক্ত করেছে। কুন্তি অপাঙ্গে গান্ধারীর দিকে তাকালেন। আশ্চর্য রমণী এই গান্ধারী। জন্মান্ধ স্বামীর যোগ্য সহধর্মিণী হতে মানুষটি বিবাহের পর একেবারের জন্য চোখ থেকে পট্টা ছাদন খোলেননি। নিজের প্রখর বুদ্ধিমতী হলেও কুন্তি বোঝেন গান্ধারী একেবারে স্বতন্ত্রা। ধৃতরাষ্ট্র হস্তিনাধিপতি হলেও রাজকর্মে পরোক্ষ চালিকা শক্তি তার ব্যক্তিত্বময়ী, স্থির বুদ্ধি সম্পন্না সহধর্মিণী। সেক্ষেত্রে আমরা অনর্থক কাল অপচয় করছি। কুন্তি স্মিত হাসি হেসে বললেন, বিবাহের আয়োজন শুরু করলেই হয়। পিতামহের উদ্দেশ্যে এই দণ্ডেই দ্রুতগামী দূত প্রেরণ করে দাও, যাতে তিনি সঠিক সময়ে উপস্থিত হয়ে নব দম্পতিকে আশীর্বাদ করতে পারেন। ধৃতরাষ্ট্র তবু ইতস্তত করছিলেন। তার এবং পাণ্ডুর পিতা বিচিত্রবীর্য অকালে পরলোক গমন করেছিলেন। তারও বহু পূর্বকাল হতে হস্তিনাপুরের রাজ্য তথা রাজ পরিবারের অভিভাবক হয়ে আছেন ভীষ্ম। নিঃস্বার্থ এক সুবৃহৎ বটবৃক্ষের মতো দণ্ডায়মান হয়ে যাবতীয় ঝড় ঝঞ্ঝা উত্তাপ ও শৈত্য থেকে রাজ্যকে রক্ষা করে চলেছেন পিতামহ ভীষ্ম। তার প্রকৃত নাম দেবব্রত। বৃদ্ধ পিতা শান্তনুর শেষ বয়সের প্রণয়কে পূর্ণতা দান করার জন্য ভীষ্ম বিমাতা সত্যবতীর কাছে দুটি অঙ্গীকার করেন। জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও তিনি স্বেচ্ছায় রাজ সিংহাসন চিরকালের মতো পরিত্যাগ করেন, বৈমাত্রেয় ভ্রাতাদের জন্য। এমনকি তার উত্তরাধিকার যাতে ভবিষ্যতে সিংহাসনের দাবি করতে না পারে তা নিশ্চিত করার জন্য তিনি চিরকৌমার্যের ব্রত নিয়ে ঘোষণা করেন। জগতের সমস্ত রমণীকে তিনি জননীর দৃষ্টিতে দেখবেন। কি ভীষণ কঠোর এই দুই প্রতিজ্ঞা! পিতার জন্য এতখানি আত্মত্যাগ এর পূর্বে কেউ করেছেন কি? রাজা যযাতি নিজের ভোগ তৃষ্ণা নিবারণের জন্য নিজ পুত্র পুরুর কাছে যৌবন প্রার্থনা করেছিলেন। পুত্রের থেকে আহরিত সেই যৌবন সহস্র বর্ষ ধরে উপভোগের পর যযাতি উপলব্ধি করেছিলেন, ভোগের দ্বারা ভোগের তৃষ্ণা মেটে না। তবু সেক্ষেত্রে পুরু পিতার অনুরোধে দান করেছিলেন নিজ যৌবন। কিন্তু শান্তনু তো পুত্রের কাছে কোনো অনুরোধও করেননি। স্বেচ্ছায় এই ভীষণ ব্রত গ্রহণ এবং ভীষণতর ত্যাগের জন্যেই দেবব্রত আজ ভীষ্ম। পুত্রের এই আত্মত্যাগে সন্তুষ্ট শান্তনুই তাকে বর দিয়েছিলেন। ন তে মৃত্যু প্রভাবিতা যাবজ্জীতি তুমিচ্ছসি তত্ত্ব হেনুজ্ঞাং সম্প্রাপ্য মৃত্যু প্রভাবিতা হনঘ। হে পুত্র, তুমি যতকাল জীবিত থাকতে চাইবে তোমার মৃত্যু হবে না। তুমি নিজে অনুমতি দিলে তবেই মৃত্যু তোমার কাছে আসতে পারবে। তারপর থেকে লৌহ পুরুষ ভীষ্ম নীরবে পালন করেছেন এই রাজ্যকে। ভীষ্মের অধীশ্বর হওয়ার যোগ্য হলেও তাকে পালন করতে হয়েছে শুধুমাত্র বৈমাত্রীয় ভ্রাতাদের অভিভাবকের ভূমিকা। ইতিমধ্যে রাজ্যে একের পর এক পরিবর্তন এসেছে। শান্তনু ও সত্যবতীর দুই অযোগ্য পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য ভোগবিলাসে মত্ত থেকে অকালে স্বর্গরোহণ করেছেন। বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের অন্ধত্বের কারণে সিংহাসনে বসেছিলেন কনিষ্ঠ পাণ্ডু, তিনিও আজ বিগত। 105 জন রাজপুত্র আজ বেড়ে উঠেছে পিতামহ ভীষ্মের স্নেহ ছায়ায়।
ঋজু অথচ নিষ্কাম, দৃঢ়চেতা অথচ উদাস, ক্ষত্রিয় অথচ জিতেন্দ্রীয়। এই পুরুষটি সত্যই এক মহিরুহ। তার অনুমতি না নিয়ে হস্তিনাপুরের সৈন্যবাহিনীর জন্য একটি অশ্ববাহিনীও ক্রয় করা হয় না, অথচ বংশের একমাত্র রাজকন্যার বিবাহ নির্ধারিত হবে তার অজ্ঞাতসারে। কোনো গভীর চিন্তায় মগ্ন আপনি আর্যপুত্র? গান্ধারী প্রশ্ন করলেন। ধৃতরাষ্ট্র মুহূর্তে সব দ্বিধা ত্যাগ করলেন, বললেন, না, কিছু না। আমি আজই পিতামহের সমীপে দূত প্রেরণ করছি। বিলম্বের প্রয়োজন নেই, বিবাহের আয়োজন শুরু হোক। কাম্যক বন সরস্বতী নদীর তীরে, কুরু সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত সেটি। বর্তমানে সেই স্থানে কচ্ছ উপসাগর বিরাজমান। পিতামহ ভীষ্ম প্রতি 2 বৎসরে একবার রাজ্যের সীমান্ত পরিদর্শনে যান। সীমান্তরক্ষীরা রাজধানী হস্তিনাপুর থেকে দূরে দীর্ঘকাল অবস্থান করে। তাদের মনোবল বহুগুণ বৃদ্ধি পায় ভীষ্মের উপস্থিতিতে। হস্তিনাপুর থেকে কাম্যক অরণ্য পৌঁছতে দূতের সময় লাগলো 1 পক্ষকাল। দূতের মুখে সব কথা শুনে চমকে উঠলেন ভীষ্ম। এ কি? তার অনুপস্থিত এই ক্ষণকালের যে এক ভয়ানক দুর্যোগ ঘনিয়ে এসেছে কুরুবংশের উপর। বংশের একমাত্র কন্যা দুঃশলার বিবাহ নির্ধারিত হয়েছে পাঞ্চালের রাজপুত্রের সঙ্গে, যা একান্তই অসম্ভব। ভীষ্ম তৎক্ষণাৎ হস্তি পৃষ্ঠে আরোহণ করলেন। বিমূঢ় এক অমাত্য বললেন, এখন গোধূলি বেলা, সন্ধ্যা আগত প্রায়। আজ রাতে শিবিরে অবস্থান করে কাল প্রত্যুষে রওনা দিলে হয় না প্রভু? না, স্বল্পবাক ভীষ্ম আদেশ দিলেন, তোমরা কাল ধীরে সুস্থে এসো। আমার 1 মুহূর্ত বিলম্ব করলে চলবে না। 10 জন বিশ্বস্ত সহচরকে নিয়ে নিরন্তর পথ চলেছেন ভীষ্ম। তার প্রাণাধিক প্রিয় হস্তি বাসুদেব ছাড়া অন্য কোনো বাহনে এই যাত্রা অসম্ভব ছিল। পরিমিত আহার পানীয়, দিনে মাত্র 1 প্রহর বিশ্রাম, এই হয়ে দাঁড়ালো ভীষ্মের দিন যাপন। তা সত্ত্বেও 1 পক্ষকাল পরে তিনি যখন হস্তিনাপুর রাজ্যে পৌঁছালেন, ঘটনাচক্রে সেদিনই রাজকন্যা দুঃশলার বিবাহ। গোটা রাজ্যে তখন উৎসবের আবহাওয়া। সকল গৃহ সজ্জিত করা হয়েছে পুষ্পমাল্যে, পথে সিঞ্চিত হয়েছে সুরভিত চন্দন বাড়ি। এমন সময় ভীষ্ম এসে উপস্থিত হলেন বিবাহ অঙ্গনে। সেখানে তখন অগণিত দাসী ছাড়াও উপস্থিত রয়েছেন দুঃশলা মহারানী গান্ধারী, গান্ধারীর ভ্রাতা শকুনির স্ত্রী এবং বিদুর পত্নী দেবিকা। বিনা ঘোষণায় মহিলা মহলে তাকে প্রবেশ করতে দেখে সবাই বিস্মিত হলেও পর মুহূর্তে সসংভ্রমে প্রণাম করলেন। গান্ধারীর সামান্য ইঙ্গিতে পলকের মধ্যে সরে গেল দাসীরা। প্রস্থান করলেন শকুনির স্ত্রীও। রইলেন শুধুমাত্র গান্ধারী, দুঃশলা ও দেবিকা। ভীষ্ম এক ঝলক তাকালেন দুঃশলার দিকে। তার মনে পড়ে গেল বংশের একমাত্র কন্যা, সর্বকনিষ্ঠ এই পৌত্রী বলতে গেলে তার ক্রোড়ে মানুষ হয়েছে। আজ সে বিবাহযোগ্যা। চিরকালের জন্য সে হস্তিনাপুর ছেড়ে চলে যাবে স্বামীর গৃহে। কিন্তু তিনি যা বলতে যাচ্ছেন তা কি এই বালিকা সহ্য করতে পারবে? সহ্য করতে না পারে কাঁদুক। অশ্রু এবং কাল এই দুইয়ের প্রলে বহু ক্ষতস্থান পূর্ণ করে দেয়। কিন্তু আজ তিনি কঠোর না হলে যে বিপর্যয় হবে তা অপূরণীয়ই থাকবে। নিজেকে দৃঢ় করলেন ভীষ্ম। তারপর অনুচ্চ অথচ স্থির কণ্ঠে বললেন, এই বিবাহ হবে না। নৈশব্দ যেন পাষাণের মতো ভারী হয়ে উঠল মুহূর্তের মধ্যে। শুধু স্তম্ভিত নয়, বাকশক্তি রহিত হলেন সকলে। ইতিমধ্যে ভীষ্মের অন্দরমহলে প্রবেশের সংবাদ ছড়িয়ে পড়েছিল প্রাসাদে। উপস্থিত হয়েছিলেন ধৃতরাষ্ট্র, কুন্তী ও বিদুর। কি বলছেন জ্যেষ্ঠ তাতো? আর্তনাদ করে উঠলেন ধৃতরাষ্ট্র। দুঃশলা যে লগ্নাভ্রষ্টা হয়ে পড়বে। না, শান্ত কণ্ঠে বললেন ভীষ্ম, আমি সেই ব্যবস্থা করেই এসেছি ধৃতরাষ্ট্র। সেই জন্যে কিছু বিলম্ব হলো। সিন্ধু প্রদেশের রাজা বৃদ্ধ ক্ষত্র আমার পূর্ব পরিচিত। তিনি সজ্জন ক্ষত্রিয়। তার পুত্র জয়দ্রথ সুপাত্র। সে আজ বিবাহ লগ্নের মধ্যেই হস্তিনাপুরে এসে উপস্থিত হবে। ধৃতরাষ্ট্র তবু শান্ত হতে পারলেন না। তীব্র অস্থিরতায় মস্তক সঞ্চালিত করে তিনি বলে ওঠেন, কিন্তু পাঞ্চাল রাজ্যের কুমার যে এক্ষুনি এসে পড়বেন, তাকে কি জবাব দেব আমি? আমার অপমানের যে কোনো সীমা থাকবে না জ্যেষ্ঠ তাতো? মুহূর্তকাল স্তব্ধ হয়ে থাকেন ভীষ্ম। গত 7 দিন ধরে অরণ্য পথে আসার সময় বারবার আনমনা হয়ে পড়েছিলেন তিনি। তার স্মৃতি ফিরিয়ে আনছিল কয়েক দশক আগের ঘটনা। এই চিরকুমার জীবন মাত্র একটিবার স্পর্শ করা এক পেলব হাতের স্পর্শ ফিরে এসেছিল মনে। তারই সঙ্গে স্মৃতির গভীরতম বিন্দু থেকে ভেসে এসেছিল অনির্বচনীয় সুগন্ধ, এক ক্রুদ্ধ নারীকণ্ঠ, এক অভিসম্পাত। আহ, দীর্ঘায়ু হওয়া যে কি যন্ত্রণাময় তা ব্যক্ত করা যায় না, তা শুধু সহন করতে হয়। সম্বিত ফিরে পেলেন ভীষ্ম। থেমে থেমে বললেন, তুমি শুধু বলবে পিতামহ ভীষ্মের এই বিবাহের সম্মতি নেই।
আর কিছু বলার প্রয়োজন নেই, সব দোষ আমিই ধারণ করব। সকলের বিস্মিত চোখের সামনে দিয়ে প্রশ্নোদ্যত হয়েও থমকে যান তিনি। আর হ্যাঁ, পাঞ্চাল রাজকুমারকে যথোপযুক্ত আতিথ্যের সঙ্গেই সসম্মানে বিদায় দিও। দেখো তার যেন বিন্দুমাত্র অপমান না হয়। শিখণ্ডী আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে পরের অংশটি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।